আচ্ছা, বিবর্তনকে যদি আমরা শুধু একটা বায়োলজিক্যাল প্রসেস হিসেবে না দেখি, যদি এটাকে দেখি আমাদের জানার সবচেয়ে পাওয়ারফুল প্রবলেম সলভার হিসেবে, ভাবুন তো কয়েক বিলিয়ন বছর ধরে প্রকৃতি কিন্তু সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর সবচেয়ে সেরা সমাধানগুলোই খুঁজে বের করেছে। এই যে এত দীর্ঘ সময় ধরে সিলেকশন আর রিপ্রোডাকশন চলছে, এর মধ্যে দিয়েই কিন্তু প্রকৃতি টিকে থাকার জন্য অবিশ্বাস্য রকমের জটিল আর নিখুঁত সব সমাধান তৈরি করেছে। মানে ব্যাপারটা তো খুবই সিম্পল, তাই না? পরিবেশে যারা সবচেয়ে ভালো খাপ খাইয়ে নিতে পারে তারাই টিকে থাকে, আর তাদের সেরা বৈশিষ্ট্যগুলোই ছড়িয়ে পড়ে পরের জেনারেশনে। এখন প্রশ্নটা হলো, কি হবে যদি আমরা আমাদের সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য এই প্রাচীন অথচ ইনক্রেডিবলি পাওয়ারফুল প্রক্রিয়াটাকেই অনুকরণ করতে পারতাম? আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর একটা বিশেষ শাখা আছে, ইভলিউশনারি অ্যালগোরিদম, যা ঠিক এই কাজটাই করার চেষ্টা করে। চলুন এই দুনিয়াটা একটু ডুব দেওয়া যাক। তো আমরা আসলে প্রকৃতির এই ব্লুপ্রিন্ট ধার করে নিয়েছি আর তা দিয়ে বানিয়েছি কিছু শক্তিশালী অ্যালগোরিদম। এই সেকশনে আমরা দেখব কিভাবে প্রকৃতির এই ইন্টেলিজেন্ট প্রসেসটাকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করা হয়েছে। সোজা কথায়, ইভলিউশনারি অ্যালগোরিদম বা ইএ হল এআই টেকনিকের একটা ফ্যামিলি। এর মূল অনুপ্রেরণা হল বায়োলজিক্যাল ইভলিউশন, মানে এখানে প্রজনন, মিউটেশন আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো কনসেপ্টগুলো ব্যবহার করা হয়। কেন? যাতে খুব জটিল সমস্যাগুলোর জন্য সবচেয়ে ভালো, মানে অপটিমাল সমাধান খুঁজে বের করা যায়। এটা অনেকটা বিবর্তনের একটা কম্পিউটার সিমুলেশন, যা শুধু জীবনের জন্য না, যে কোনো সমস্যার সমাধানের জন্যই ব্যবহার করা যেতে পারে। এখানে একটা দারুণ ব্যাপার আছে। পরিবেশে যেমন বিভিন্ন প্রাণী টিকে থাকার জন্য প্রতিযোগিতা করে, এখানে ঠিক সেটারই একটা ডিজিটাল ভার্সন হয়। মানে প্রাণীর বদলে আমাদের কাছে থাকে কিছু ক্যান্ডিডেট সলিউশন, আর তারা প্রতিযোগিতা করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য। আচ্ছা, এই ডিজিটাল বিবর্তনটা ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের কয়েকটা টার্ম বা পরিভাষা জেনে নিতে হবে। চলুন বায়োলজির কনসেপ্টগুলোকে তাদের ডিজিটাল প্রতিশব্দে একটু ট্রান্সলেট করে ফেলি। যে কোনো এভলিউশনারি অ্যালগোরিদম শুরুই হয় একটা পপুলেশন দিয়ে। এটা কি? এটা হলো একটা নির্দিষ্ট সমস্যার জন্য যতগুলো সম্ভব সমাধান হতে পারে তার একটা সেট। ভাবুন তো, ঠিক যেমন একটা পরিবেশে অনেক রকম প্রাণী থাকে, এখানেও আমরা অনেকগুলো সম্ভাব্য উত্তর দিয়ে শুরু করি। আর এই পপুলেশনের প্রত্যেকটা মেম্বার, মানে প্রত্যেকটা সমাধানকে বলা হয় একটা ক্রোমোজোম। এটাই হলো সমাধানের ডিজিটাল ডিএনএ। এর মধ্যেই সমাধানের সব বৈশিষ্ট্য বা প্যারামিটার কোড করা থাকে। এটা হতে পারে বাইনারি নাম্বারের একটা স্ট্রিং, কিছু রিয়াল নাম্বার, বা এমনকি একটা পুরো কম্পিউটার প্রোগ্রামও হতে পারে। কিন্তু এতগুলো সমাধানের মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ, কম্পিউটার এটা বুঝবে কিভাবে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, ফিটনেস ফাংশন। এটাকে আপনি বলতে পারেন ডিজিটাল দুনিয়ার পরিবেশের চাপ। এই ফাংশনটাই প্রত্যেকটা সমাধানকে একটা স্কোর দেয়, আর সেই স্কোর দেখেই বোঝা যায় কোনটা কতটা ফিট বা যোগ্য, মানে কোনগুলো টিকে থাকার মতো। তাহলে পুরো ব্যাপারটা একসাথে দেখলে কি দাঁড়াচ্ছে? একটা পপুলেশন হলো অনেকগুলো ক্রোমোজোমের একটা সেট, আর প্রত্যেকটা ক্রোমোজোম মানে একটা সমাধান আবার ছোট ছোট অংশ বা জিন দিয়ে তৈরি। এই জিনগুলোই কিন্তু সমাধানের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধরে রাখে। বেশ, আমরা বেসিক টার্মগুলো জেনে গেছি। এখন চলুন মূল প্রক্রিয়াটায় যাওয়া যাক। মানে ধাপে ধাপে একটা এভলিউশনারি অ্যালগোরিদম কিভাবে একটা সমাধানকে বিবর্তিত করে, সেটাই এখন দেখব। একটা ইভলিউশনারি অ্যালগোরিদমের মূলত 5টা কোর স্টেপ আছে। প্রথমে পপুলেশন তৈরি করা, তারপর সেগুলোর ফিটনেস মাপা, এরপর সেরাগুলো সিলেক্ট করা, তারপর জেনেটিক অপারেটর ব্যবহার করা, এবং সবশেষে টার্মিনেশন বা প্রক্রিয়াটা শেষ করা। এই 5টা ধাপ একটা সাইকেলের মতো বারবার চলতে থাকে, আর প্রত্যেক সাইকেলের শেষে আমরা আগের চেয়ে ভালো সমাধানের দিকে এক ধাপ এগিয়ে যাই। তো সাইকেলটা শুরু হয় সিলেকশন দিয়ে, মানে ফিটনেস ফাংশন দিয়ে মাপা সবচেয়ে যোগ্য সমাধানগুলোকে বেছে নেওয়া হয় পরবর্তী প্রজন্মের পিতামাতা হিসেবে। তবে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু শুধু সেরাগুলোকেই নেওয়া হয় না, কিছুটা র্যান্ডমনেসও রাখা হয়। কেন? যাতে অ্যালগোরিদমটা কোনো একটা ভালো কিন্তু সেরা নয় এমন সমাধানে আটকে না যায়। এরপর আসে ক্রসওভার। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রসেস। এখানে দুটো ভালো প্যারেন্ট সমাধানের জেনেটিক ম্যাটেরিয়াল বা ক্রোমোজোম এক করে নতুন সন্তান বা অফস্প্রিং সমাধান তৈরি করা হয়। মানে দুটো ভালো আইডিয়াকে মিশিয়ে আরও বেটার একটা আইডিয়া তৈরি করার চেষ্টা। এর একটা খুব সহজ উদাহরণ হল 1 পয়েন্ট ক্রসওভার। ধরুন দুটো প্যারেন্ট ক্রোমোজোমকে একটা নির্দিষ্ট পয়েন্টে কেটে তাদের বাকি অংশগুলো এক্সচেঞ্জ করে দেওয়া হলো।
এর ফলে যে দুটো নতুন চাইল্ড বা সন্তান তৈরি হলো তাদের মধ্যে কিন্তু বাবা মা দুজনেরই বৈশিষ্ট্য চলে এলো। এরপর আছে মিউটেশন। এটাও কিন্তু খুব জরুরি। ক্রসওভারের পর তৈরি হওয়া নতুন সমাধানে খুব ছোট র্যান্ডম একটা পরিবর্তন আনা হয়। এটা জেনেটিক ডাইভার্সিটি ধরে রাখতে সাহায্য করে, মানে সব সমাধান যেন একই রকম হয়ে না যায়। আর কে বলতে পারে এই ছোট একটা র্যান্ডম পরিবর্তনই হয়তো আমাদের বেস্ট সলিউশনের দিকে নিয়ে যাবে? এখন মূল আইডিয়াটা এক হলেও সমস্যার ধরন অনুযায়ী কিন্তু এই অ্যালগরিদমের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। যেমন ধরুন জেনেটিক অ্যালগরিদম বা জিএ, এরা প্রায় বাইনারি স্ট্রিং নিয়ে কাজ করে, আর ক্রসওভার মিউটেশন দুটোকেই খুব গুরুত্ব দেয়। অন্যদিকে ইভলিউশন স্ট্র্যাটেজি বা ইএস, এরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে বেশি পটু, আর পরিবর্তনের জন্য মূলত মিউটেশনের উপরই বেশি নির্ভর করে। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু এদেরকে নির্দিষ্ট ধরনের সমস্যার সমাধানের জন্য অনেক বেশি কার্যকর করে তোলে। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই অ্যালগরিদমগুলো আসলে কোথায় কাজে লাগে? চলুন বাস্তব জগতের কিছু উদাহরণ দেখা যাক। এর ব্যবহার কিন্তু সবখানে। ইঞ্জিনিয়ারিংয়ে নাসার জন্য অ্যান্টেনা ডিজাইন করা থেকে শুরু করে ভিএলএসআই সার্কিট অপটিমাইজ করা, ফিনান্সে সেরা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বানানো বা মার্কেটের ট্রেন্ড প্রেডিক্ট করা, মার্কেটিংয়ে সবচেয়ে কার্যকর ওয়েবসাইট ডিজাইন তৈরি করা, রোবোটিক্সে রোবটের জন্য এফিশিয়েন্ট মুভমেন্ট প্ল্যান করা, এমনকি আর্ট আর গেমিংয়েও, যেমন দ্য সিমসের মতো গেমে ক্যারেক্টারদের আচরণ তৈরি করতেও এটা ব্যবহার করা হয়। এর ব্যবহার ক্ষেত্রটা আসলেই বিশাল। ডিজিটাল মার্কেটিংয়ের এই উদাহরণটা বেশ ইন্টারেস্টিং। ইভলভ নামের একটা কোম্পানি ঠিক এই কাজটাই করে। আমরা যেটাকে এবি টেস্টিং বলি, যেখানে একবারে মাত্র দুটো ডিজাইন টেস্ট করা যায়, সেখানে ইভলিউশনারি অ্যালগরিদম ব্যবহার করে এরা একই সাথে হাজার হাজার ডিজাইন টেস্ট করতে পারে আর খুব দ্রুত খুঁজে বের করতে পারে কোনটা সবচেয়ে ভালো পারফর্ম করছে। তো আমরা অনেক কিছুই জানলাম, এখন একদম শেষ অংশে আসা যাক। চলুন দেখি এআই আর প্রকৃতির এই সিম্বিওটিক সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আর এর ভবিষ্যৎ কি হতে পারে। দেখুন, এই অ্যালগরিদমগুলো কিন্তু পারফেক্ট না, এর কিছু চ্যালেঞ্জও আছে। যেমন প্রিম্যাচিওর কনভার্জেন্স, মানে কখনো কখনো এরা খুব তাড়াতাড়ি একটা মোটামুটি ভালো সমাধানে পৌঁছে যায় আর সেখানেই আটকে পড়ে, এর চেয়েও ভালো সমাধান খোঁজা বন্ধ করে দেয়। আবার পপুলেশন সাইজ বা মিউটেশন রেটের মতো কিছু প্যারামিটার ঠিকঠাক সেট না করলে এর পারফরম্যান্স খারাপ হতে পারে। আর খুব বড় সমস্যার জন্য প্রত্যেকটা সমাধানের ফিটনেস ক্যালকুলেট করাটাও বেশ সময় আর রিসোর্স সাপেক্ষ হতে পারে। তবে এখন ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। এতদিন তো এআই প্রকৃতি থেকে শিখছিল, কিন্তু এখন লার্জ নেচার মডেলের মতো প্রজেক্টগুলো এআই ব্যবহার করে প্রকৃতিকেই আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করছে। মানে সম্পর্কটা এখন দ্বিমুখী হয়ে যাচ্ছে। আর এই জায়গাটাতেই আমি আজকের আলোচনা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা তো প্রকৃতি থেকে শিখতেই থাকবে, কিন্তু একটা সময় কি আসবে যখন প্রকৃতিও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে কিছু শিখবে? এই মেলবন্ধন আমাদের কোথায় নিয়ে যাবে তা হয়তো সময় বলে দেবে। এটা নিয়ে ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?